লেখিকা সুপ্রিয়া ঘোষের দেনা পাওনা। কিরে, কি করছিস? ফোন করে জিজ্ঞেস করলো আদিত্য। আর কতবার ফোন করবি বলতো? একটু বিরক্ত হয়েই বলল অর্ণা। শোন, বেশি আটা ময়দা মাখবি না কিন্তু একদম। আমার বউটা এমনিতেই সুন্দরী, ও সব মাখলে পেতনি লাগবে। একদম বাজে বকবি না, আমি যা খুশি সাজবো তাতে তোর কি রে? বলল অর্ণা। আমার আর কি, তোর শ্বশুর শাশুড়ি পছন্দ করলেই হলো। খুব করবে, এখন বেশি না বকে ফোনটা রাখ, আমাকে রেডি হতে দে। আর হ্যাঁ, তোরা বেরোচ্ছিস কখন? এই তো 5 মিনিটের মধ্যে বেরোচ্ছি, আধ ঘন্টায় পৌঁছে যাব। ঠিক আছে তাহলে রাখ, বলে ফোনটা কেটে দিল অর্ণা। আজ অর্ণা আর আদিত্যর পাকা দেখা। 5 বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেতে চলেছে। আদিত্য সরকারি চাকরি করে, তাই আর বিয়েতে দেরি করতে চায় না ওর বাবা মা। এদিকে অর্ণারও বয়স প্রায় 25। অর্ণার বাড়িতে জানাতে অর্ণার বাবা মা রাজি হয়ে যায়। ওনারা আদিত্যকে আগে থেকেই চেনে। কলেজে পড়াকালীন আদিত্য বেশ কয়েকবার এসেছে অর্ণাদের বাড়ি। আর অর্ণার মা জানতো আদিত্য আর অর্ণার সম্পর্কের কথা, তাই তার আর কোনো আপত্তি করেনি। আর একটু পরে আদিত্যরা এসে পড়বে। অর্ণার বাড়ির লোক সবাই ভীষণ ব্যস্ত, ভালো করে আপ্যায়ন করতে হবে ছেলে পক্ষকে। আর অর্ণাও ব্যস্ত তৈরি হতে। ও আজ খুব সুন্দর করে সেজেছে। একটা সর্ষে ফুলে জামদানি শাড়ি, মোটা করে কাজল, আর কপালে ছোট্ট একটা টিপ। চুলগুলো খোলা, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। এই ডাগর ডাগর কাজল পরা চোখের প্রেমেই তো পড়েছিল আদিত্য। আজও বোধহয় আরেকবার নতুন করে প্রেমে পড়বে। 40 মিনিটের মাথায় আদিত্য, ওর বাবা মা, মামা আর মামি এসে পৌঁছালো অর্ণাদের বাড়ি। অর্ণার বাবা মা সাদরে ওনাদের আপ্যায়ন করে বসার ঘরে নিয়ে এলেন। জল মিষ্টি খাওয়ার পর আদিত্যর মা সুপর্ণা দেবী অর্ণার বাবাকে বললেন, দাদা, এবার আমার বৌমাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, ডাকছি, বলেই অর্ণার বাবা ঘরের দিকে গেলেন। মিনিট খানেকের মধ্যে অর্ণা বেরিয়ে এলো। অর্ণা সামনে আসতেই সত্যি আদিত্য হা হয়ে দেখছিল ওর মুখের পানে। আদিত্যর মামি অর্ণাকে বলল, এসো এখানে বসো। অর্ণা হাত জোর করে প্রণাম জানিয়ে বসলো ওদের সামনে। আদিত্যর মামা জিজ্ঞেস করলো, নাম কি তোমার মা? অর্ণা মুখার্জি। বাহ, খুব সুন্দর নাম। তা তুমি কি করো মা? মাস্টার্স কমপ্লিট করেছি ফিলোসফি নিয়ে, এখন চাকরির প্রস্তুতি নিচ্ছি। বাহ বাহ, খুব ভালো, বলল আদিত্যর মামা। এবার আদিত্যর বাবা অর্ণার বাবার দিকে তাকিয়ে বললেন, বেয়াই মশাই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আর আমার ছেলেকেও নিশ্চয়ই আপনাদের পছন্দ। অর্ণার বাবা বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে তো আমাদের খুব পছন্দ। তাহলে এবার পাকা কথা হয়ে যাক, একটা দিনক্ষণ স্থির করা যাক। তার আগে কিছু কথা আছে। আদিত্যর বাবাকে ওর মা থামিয়ে দিয়ে বলল, অর্ণা, তুমি এবার ঘরে যাও মা, আমরা বড়রা সব কথা বলে নিচ্ছি। আর আদি, তুইও ঘরে যা, অর্ণার সাথে একটু গল্প কর। আদিত্য আর অর্ণা দুজনেই উঠে ছাদে গেল। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশে লালচে আভাটা ভীষণ মায়াবী লাগছে আজ। অর্ণা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। একটু পর আদিত্য হঠাৎ পকেট থেকে একটা গোলাপ বের করে হাঁটু মুড়ে বসে অর্ণার দিকে এগিয়ে দিয়ে বলল, আমাকে বিবাহ করিবেন রাজকন্যে? অর্ণা আদিত্যর হাত থেকে গোলাপটা নিয়ে ওর মাথায় একটা টোকা মেরে বলল, তাহলে আজ আমার বাড়িতে কি করতে এসেছিস? বিয়ে করব বলেই তো নাকি? বলেই হাসতে লাগলো অর্ণা। আদিত্য বলল, না, তবু আর একবার শিওর হয়ে নিলাম, যা সুন্দর লাগছে তোকে আজ। যদি আমার মতো ক্যাবলা ছেলেকে বিয়ে না করিস। ও মা, তাই বুঝি? আমি তো জানতাম তুই মনে মনে নিজেকে হ্যান্ডসাম ভাবিস, আসলে তুই একটা ক্যাবলা, বলল অর্ণা। হ্যাঁ, তোর কাছে ক্যাবলা, আমি তো এই ক্যাবলাটাকেই ভালোবাসি রে, খুব ভালোবাসি। আদিত্যর বাবা গলা ছেড়ে মুখ খুললেন, বেআই মশাই, তাহলে এবার আসল কথা অর্থাৎ দেনা পাওনার বিষয়টা বলে নিলে ভালো হতো না? আদিত্যর মা সুপর্ণা দেবী সাথে সাথে হাত নেড়ে বরকে থামিয়ে দিলেন। আহা, তুমি একটু থামবে? এখনকার দিনে আবার কেউ দেনা পাওনার কথা বলে নাকি? তোমার যত সব সেকেলে চিন্তা ভাবনা। তারপর অর্ণার বাবার দিকে ঘুরে বেশ মিষ্টি হেসে বললেন, আপনাদের তো একটি মাত্র মেয়ে, ওনাকে তো আর আপনারা খালি হাতে বিদায় দেবেন না, কি বলেন দাদা? অর্ণার বাবা বিমলবাবু একটু ইতস্তত করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। পাশে বসে থাকা অর্ণার মাও সায় দিয়ে বললেন,
আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী মেয়েকে যা দেওয়ার দেবই দিদি, তবুও আপনাদের যদি বিশেষ কিছু দাবি বা ইচ্ছে থাকে বলতে পারেন। সুপর্ণা দেবী বললেন, না না, আমাদের আর আলাদা ইচ্ছে কি বলুন? যা দেবেন সবই তো আপনার মেয়েরই সংসারে থাকবে, ওরই কাজে লাগবে। তবে কি বলুন তো, আমার ছেলেটা তো বেশ বড় চাকরি করে, ওর বন্ধু বান্ধবরা সব বড় বড় ঘরে বিয়ে করেছে। আমারও তো আত্মীয় স্বজন আর সমাজ আছে, তারা যাতে বিয়েতে এসে কোনো কিছু কমতি না বলতে পারে, সেরকম দিলেই হবে। একটু থেমে সুপর্ণা দেবী আসল কথাটা এক নিঃশ্বাসে পারলেন। এই ধরুন, ঘরের সমস্ত নতুন ফার্নিচার, ভরি দশেক সোনা, আর আমার ছেলেকে একটা 4 চাকার গাড়ি, এই তো, এইটুকু দিলেই হবে। কথাটা শুনে অর্ণার মায়ের মুখ শুকিয়ে গেল। তিনি চমকে উঠে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু অর্ণার বাবা পাশে বসে ওনার হাতে চেপে ধরে থামিয়ে দিলেন। নিজেকে কোনো মতে সামলে নিয়ে বললেন, ঠিক আছে দিদি, আমরা চেষ্টা করে দেখব। সুপর্ণা দেবীর মুখের ভাব এক নিমেষে শক্ত হয়ে গেল। না না দাদা, চেষ্টা করব বললে তো হবে না, আমাদের একটা সামাজিক সম্মান আছে, এর নিচে ছেলের বিয়ে দিলে আমাদের আর মুখ থাকবে না। ছেলে আমার হীরের টুকরো, কত মেয়ের বাবা সব লাইন দিয়ে বসে আছে জানেন? নেহাত আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, তাই আমরা এই বিয়েতে রাজি হয়েছি। অর্ণার বাবা আর কথা না বাড়িয়ে বিষণ্ণ মুখে নিচু গলায় বললেন, ঠিক আছে দিদি, আমরা একটু নিজেরা ভেবে নিয়ে আপনাদের জানিয়ে দেব। এমন সময় সিঁড়ি দিয়ে অর্ণা আর আদিত্য নিচে নেমে এলো। আদিত্যর বাবা হাতঘড়িটা দেখে উঠে দাঁড়ালেন। তাহলে আজ আসি বেআই মশাই। অর্ণার বাবা গেট অবধি এগিয়ে দিয়ে এলেন ওনাদের। আদিত্যরা বেরিয়ে যেতেই অর্ণা সোজা নিজের ঘরে চলে গেল। খুব ক্লান্ত লাগছিল ওর, সারাদিন ধরে মায়ের হাতে হাতে রান্নাঘর আর ঘরের প্রচুর কাজ করেছে, তার উপর এতক্ষণ ধরে ভারী শাড়ি আর সাজ সামলানো। ক্লান্তিতে বিছানায় পিঠ ঠেকাতেই কিছুক্ষণের মধ্যে চোখে গভীর ঘুম নেমে এলো। যখন অর্ণার ঘুম ভাঙল তখন ঘড়িতে রাত 9টা বেজে গেছে। বিছানার পাশে রাখা মোবাইল ফোনটা হাতে নিতেই দেখল স্ক্রিনে আদিত্যর 4-4টে মিসড কল পড়ে রয়েছে। অর্ণা ফোনটা পাশে রেখে ভাবল, আগে রান্নাঘরে গিয়ে দেখে আসে রাতে কি রান্না হচ্ছে আর মা বাবা কি করছে, তারপর একেবারে ধীরে সুস্থে শান্ত হয়ে আদিত্যকে ফোনটা করবে। বিছানা ছেড়ে উঠে নিজের ঘরের বাইরে আসতেই বাবা মায়ের ঘরে রাত খোলা দরজার সামনে পৌঁছালো অর্ণা। ভেতর থেকে মৃদু গলার কথা ভেসে এলো অর্ণার কানে। ভেতরে অর্ণার মা চুপি চুপি ওর বাবাকে বলছেন, হ্যাঁ গো, ফার্নিচার আর সোনা না হয় আমরা নিজেদের জমানো টাকায় কোনো মতে ব্যবস্থা করতে পারবো, কিন্তু গাড়িটা কিভাবে ব্যবস্থা করব? বাড়িটা বন্ধক রাখবে নাকি? সবই তো অর্ণার, পরে তো ওই পাবে, তার চেয়ে বরং এখনই পাক না। ওরা যখন চেয়ে বসেছে, না দিয়ে তো আর কোনো উপায় নেই। অর্ণার বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বললেন, আমিও তাই ভাবছি, দেখি কি করা যায়। তখনই ঘরের ভেতরে ঢুকে পড়ল অর্ণা। কি বললে মা তুমি? বাড়ি বন্ধক দেবে? ওরা তোমাদের থেকে গাড়ি চেয়েছে আর ফার্নিচার, সোনা। অর্ণার চোখ দুটো রাগে আর অপমানে ছলছল করে উঠল। অর্ণার মা ব্যস্ত হয়ে বললেন, তুই বস মা, তোকে এত ভাবতে হবে না। ভাববো না মানে? আমাকেই তো ভাবতে হবে। অর্ণা ভীষণ রেগে গিয়ে বলল, তোমরা ভাবলে কি করে যে তোমাদের বাড়ি বন্ধকের টাকায় গাড়ি কিনে তোমরা পাত্রপক্ষকে যৌতুক দেবে আর আমি তাতে রাজি হব? কক্ষনো না। আমি এই বিয়েই করব না। যেখানে টাকা পয়সার সম্পর্ক আছে সেখানে ভালোবাসার কোনো সম্পর্ক থাকতে পারে না। অর্ণার বাবা এগিয়ে এসে বললেন, পাগলামো করিস না মা। আদিত্যর মতো এত ভালো একটা ছেলে, এত বড় চাকরি করে, তার বিয়েতে এটুকু তো প্রাপ্যই ওরা। মানে কি বলতে চাইছো বাবা তুমি? ও চাকরি করে বলেই ওকে পণ দিতে হবে? পণ কেন বলছিস? ওরা এমনি কিছুই চাইনি। থাক বাবা, আমি বুঝে গেছি। অর্ণা শক্ত গলায় বলল, এ বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। তোমাদের চিন্তা দিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসতে পারবো না বাবা। কেন বুঝতে পারছো না? অর্ণা আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে এলো। ফোনটা হাতে নিয়ে ডায়াল করে দিল আদিত্যর নাম্বার। 2-3বার রিং হতে রিসিভ করলো আদিত্য। কিরে, কতবার ফোন করলাম, ধরলি না কেন? উদ্বিগ্ন গলায় বলল আদিত্য। অর্ণা বলল, আদি, তুই জানিস তোর বাবা মা আমার বাবা মায়ের থেকে পণ চেয়েছে বিয়েতে? কি বলছিস তুই? আমি তো কিছুই জানি না। আদিত্য অবাক হয়ে বলল, জানিস না নাকি দায় এড়াতে চাইছিস? সত্যি বলছি, আমি জানি না।
তাহলে জেনে নে, আমার বাবার থেকে ফার্নিচার, সোনা আর একটা গাড়ি চাওয়া হয়েছে। তুই তো জানিস আমার পরিবারের অবস্থা, কোথা থেকে দেবে আমার বাবা এসব। আর তাছাড়া আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করব বলে ঠিক করেছি, এখানে দেনা পাওনা আসবে কেন? তুই চাকরি করিস আর আমি কি অশিক্ষিত নাকি? আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেনি? একটু থেমে অর্ণা আবারও বলল, দেখ আদি, আমি বিয়ে করতে পারবো না। কি বলছিস অর্ণা? আমি বাবা মায়ের সাথে কথা বলবো। কিচ্ছু লাগবে না আমার, আমার শুধু তোকে লাগবে। না রে আদি, এখন যদি তুই তোর বাবা মাকে বলিস, ওনারা হয়তো তোর কথায় রাজি হয়ে যাবে, কিন্তু সারা জীবন আমাকে ছোট করে দেখবে, মন থেকে মানতে পারবে না। না অর্ণা, তুই ভুল ভাবছিস, সেসব আমি দেখে নেব। তুই কিচ্ছু ভাবিস না। ভাববো না মানে? অর্ণার গলা বুঝে এলো। এখনো আমরা কোন যুগে পড়ে আছি রে আদি? তোর মতো শিক্ষিত চাকরিওয়ালা ছেলের বাবা মা যদি পণ দাবি করে, তাহলে সমাজের উন্নতিটা কিভাবে হবে? কারা করবে? আমার বাবা মায়েরও আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন আছে। তারা যথাসম্ভব মেয়েকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জোর করে কেউ চাইবে সেটা আমি তাদেরকে দিতে দেব না। আদিত্য ওপাশ থেকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, ঠিক আছে, তুই মাথা গরম করিস না, তুই ফোনটা রাখ, আমি বাবা মায়ের সাথে কথা বলে তোকে জানাচ্ছি। ফোনটা কেটে বিছানায় হাত ছড়িয়ে শুয়ে পড়ল অর্ণা। 5 বছরের একটা মধুর সম্পর্কের এমন নির্মম পরিণতিও কোনোদিন কল্পনাও করেনি, কিন্তু নিজের ও মা বাবার আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো সংসারে ও পা রাখবে না, এই সিদ্ধান্তে ও অটল রইল। ফোনটা কাটার পর আদিত্যর মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল। ও আর এক মুহূর্ত দেরি না করে সোজা নিচের বসার ঘরে গিয়ে দাঁড়ালো। ওখানে তখন ওর বাবা আর মা টিভির সামনে সোফায় বসে বেশ হালকা মেজাজে চা খাচ্ছিল। মা, তোমরা অর্ণাদের বাড়ি গিয়ে এসব কি করে এসেছো? আদিত্য বেশ জোর গলাতেই বলে উঠল। সুপর্ণা দেবী চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। ছেলের এই আচমকা চেঁচামেচিতে চমকে উঠলেন। কেন রে আদি, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সোজা কথা বলো মা, তোমরা অর্ণার বাবার কাছে 10 ভরি সোনা, ঘরের সমস্ত ফার্নিচার আর 4 চাকার গাড়ি চেয়েছো কেন? আদিত্যর বাবা বললেন, আহা আদি, গলা নামিয়ে কথা বল। তুই একটা সরকারি বড় পদে চাকরি করিস, সমাজে আমাদের একটা মান সম্মান আর স্ট্যাটাস আছে না? স্ট্যাটাস? আদিত্য কড়া গলায় হেসে উঠল। কার স্ট্যাটাস বাবা? কোন সম্মানের কথা বলছো তুমি? একটা মেয়ের বাবার সারা জীবনের জমানো সঞ্চয় আর ভিটেমাটি বিক্রি করিয়ে গাড়ি চাপলে সেটাকে স্ট্যাটাস বলে না বাবা, ওটাকে সোজা ভাষায় ভিখিরিপনা বলে। তুই মুখ সামলে কথা বল আদি। সুপর্ণা দেবী সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আমরা তোর বাবা মা, আমরা যা বলেছি তোর ভালোর জন্যই বলছি। এত বড় চাকরি করিস, কত বড় বড় ঘরের মেয়ের সম্বন্ধ আসছিল জানিস? আমরা তোর পছন্দের মান রাখতেই মধ্যবিত্ত ঘরে গেছি, আর তুই সেই মেয়ের কথা শুনে নিজের জন্মদাত্রী মা বাবাকে অপমান করছিস। যে ভালোবাসার শিক্ষায় বাবা মায়ের এই মধ্যযুগীয় লোভের গন্ধ থাকে, সেই ভালোবাসার শিক্ষাকে তো তোমরাই অপমান করেছো মা। আদিত্যর চোখ দুটো রাগে আর ক্ষোভে লাল হয়ে এসেছিল। অর্ণা আজ আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই পণের বিয়েও করবে না, আরও 100 ভাগ ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও তো অশিক্ষিত বা ফেলনা মেয়ে নয় যে তোমরা ওর বাবার ঘাড় ভেঙে আদায় করা টাকায় আমাকে বাজারে হীরের টুকরো বর সাজিয়ে বেচতে বেরোবে। আজ তোমরা আমার বড় চাকরির দাম হাঁকাতে গিয়ে আমাকে সমাজের চোখে একটা দামি প্রোডাক্ট বানিয়ে দিলে। একটা শিক্ষিত মেয়ে ওর আত্মসম্মান বিকিয়ে দিয়ে এই বাড়িতে পা রাখবে না, আর আমি একজন পুরুষ হিসেবে নিজের উপার্জনে গাড়ি না কিনে শ্বশুরবাড়ির যৌতুকে চাপবো, এ কথা তোমরা ভাবলে কি করে? শশাঙ্ক বাবু রেগে গিয়ে গলার স্বর উঁচিয়ে বললেন, তুই একটা সামান্য মেয়ের কথায় নাচছিস আদি? ভুলে যাস না আমরা তোর বাবা মা। মেয়েটা সামান্য নয় বাবা, ও শিক্ষিত, স্বাবলম্বী হওয়ার যোগ্য আর প্রচণ্ড আত্মসম্মানী। ও নিজের পরিবারের মর্যাদা রক্ষা করতে চিনেছে, কিন্তু তোমরা কি করলে? তোমরা একটা মধ্যবিত্ত পরিবারের স্বপ্নকে ব্ল্যাকমেল করলে। তোমরা ভাবতে পারলে অর্ণার বাবা মেয়েকে সুখী দেখতে সব বিক্রি করে দেবে, আর তোমরা সেটা সানন্দে গিলে নেবে? আমি স্পষ্ট বলে দিচ্ছি, যদি তোমরা অর্ণাদের বাড়ি গিয়ে নিজেদের এই কাজের জন্য ক্ষমা না চাও আর এই পণের দাবি চিরতরে তুলে না নাও, তবে শুনে রাখো, এই বিয়ে তো হবেই না, আর এই জীবনে আদিত্য আর কোনো দিন বিয়ে করবে না। আর শুধু তাই নয়, যে মা বাবা ছেলের বেচা কেনা করে
সংসার চালাতে চায়, সেই সংসারে আমি থাকবো না। কাল সকালে আমি এই বাড়ি ছেড়ে মেসে গিয়ে উঠব, ওখানেই থাকবো। কথাগুলো বলেই আদিত্য আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। বসার ঘরে তখন শশাঙ্কবাবু আর সুপর্ণা দেবী পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। আদিত্য কখনো এত কড়া সুরে কথা বলেনি। ছেলের মুখের ওপর এই সত্যি কথাগুলো আর বাড়ি ছাড়ার হুমকি ওনাদের মনের ভেতরটা দোলা দিয়ে গেল। পরে দুটো দিন আদিত্যর ঘরের দরজা খুব কমই খুলল। অফিস থেকে এসে সোজা ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকতো। না ঠিক মতো খাওয়া দাওয়া, না কারোর সাথে কথা বলা। সুপর্ণা দেবী থালায় ভাত বেড়ে ঘরে দরজায় কতবার কেঁদে কেঁদে কড়া নেড়েছেন, কিন্তু আদিত্য দরজা খোলেনি। তৃতীয় দিন সকালে আদিত্য যখন কাঁধে ব্যাগ নিয়ে ঘর থেকে বেরোচ্ছিল, শশাঙ্কবাবু এসে ওর সামনে দাঁড়ালেন। আদি দাঁড়া, কোথাও যেতে হবে না তোকে। সুপর্ণা দেবী পাশে এসে দাঁড়িয়ে চোখে আঁচল চাপা দিলেন, বললেন, আমায় মাফ করে দে আদি। গাড়ি গয়নার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম রে। আমার ছেলের সম্মান যে এতে নষ্ট হচ্ছিল সেটা আমি বুঝতে পারিনি। ওদের বাড়ি গিয়ে তোর বাবার আমি নিজে ভুল স্বীকার করব। তুই আমাদের সাথে কথা বন্ধ করে থাকিস না বাবা। শশাঙ্কবাবু নিচু গলায় বললেন, হ্যাঁ আদি, আমরা ভুল করেছি। অর্ণার মতো শিক্ষিতা আর আত্মসম্মানী মেয়ে আজকালকার দিনে মেলা ভার। আমরা লোভের বশে যে অন্যায় করেছি তা শুধরে নেব। চল, আজই আমরা অর্ণাদের বাড়ি যাব। আদিত্য এক মুহূর্ত বাবা মায়ের অনুশোচনায় ভরা মুখের দিকে তাকালো, তারপর কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে বলল, তাহলে আর দেরি কেন, এখনই বেরো। আদিত্যদের গাড়িটা যখন অর্ণাদের বাড়ির সামনে এসে থামলো, তখন অর্ণার বাবা বিমলবাবু বারান্দায় বসেছিলেন। হঠাৎ ওনাদের গাড়ি থেকে নামতে দেখে বিমলবাবু চমকে উঠলেন। তড়িঘড়ি নেমে এসে দরজা খুলে দিলেন। আসুন আসুন, আপনারা হঠাৎ এই সময়? বিমলবাবুর গলায় একটু শঙ্কা। আজ আমরা কোনো অতিথি হয়ে আসিনি, আমরা অপরাধী হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি, হাত জোর করে বললেন শশাঙ্কবাবু। বিমলবাবু অবাক হয়ে ওনাদের বসার ঘরে নিয়ে এলেন। আদিত্যদের আসার খবর পেয়ে অর্ণার মাও রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, আর অর্ণা নিজের ঘর থেকে ধীর পায়ে বসার ঘরে এসে দাঁড়ালো। সুপর্ণা দেবী অর্ণাকে দেখে ওর দুটো হাত নিজের দুই হাতের মধ্যে চেপে ধরলেন। আমাকে ক্ষমা করে দে মা, আমরা সত্যি খুব খারাপ একটা কাজ করে ফেলেছি। গাড়ি, সোনার আসবাবের লোভে আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম যে একটা মেয়ের পড়াশোনা, বুদ্ধি আর তার সংস্কারের চেয়ে বড় কোনো সম্পত্তি হতে পারে না। অর্ণা হতবাক হয়ে তাকিয়ে রইল সুপর্ণা দেবীর দিকে। সুপর্ণা দেবী এবার অর্ণার মা বাবার দিকে ঘুরে হাত জোড় করে বললেন, আমাদের ক্ষমা করে দিন। আমরা পণের কথা বলে আপনাদের মতো আত্মসম্মানী মানুষকে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করুন, আমার ছেলে আমাদের চোখ খুলে দিয়েছে। শশাঙ্কবাবু এগিয়ে এসে বিমলবাবুর হাত দুটো ধরে বললেন, বেআই মশাই, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আপনার মেয়ে শুধু রূপবতী নয়, ও সত্যিকারের শিক্ষিতা আর স্বাবলম্বী মনের মানুষ। ও আমাদের পরিবারে এলে আমাদের গৃহলক্ষ্মী হবে। আমাদের আর কোনো ফার্নিচার, সোনা বা গাড়ি কিচ্ছু চাই না। আপনি শুধু লাল চেলিতে মুড়ে আপনার এই রত্নকে আমাদের হাতে তুলে দিন। আমরা কথা দিচ্ছি, ওকে কোনোদিন কোনো অভাব বা অপমানের মুখে পড়তে দেব না। বিমল বাবুর চোখ দুটো জলে ভরে এলো। ওনারা কোনোদিন ভাবেননি আদিত্যর বাবা মা এইভাবে নিজেদের ভুল স্বীকার করে ওনাদের মর্যাদা ফিরিয়ে দেবেন। অর্ণার মা এগিয়ে এসে সুপর্ণা দেবীর হাত দুটো ধরে বললেন, দিদি, এসব কি বলছেন? আপনারা ভুল বুঝতে পেরেছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি। মেয়েকে তো আমরা সাধ্যমতো আশীর্বাদ করবই, আপনারা শুধু ওকে ভালোবাসবেন। এতক্ষণ দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকা আদিত্য এবার অর্ণার সামনে এসে দাঁড়ালো। ও অর্ণার চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, কি রে রাজকন্যে, এবার তো বল, আমার মতো ক্যাবলা ছেলেটাকে বিয়ে করবি তো, নাকি এখনো মেজাজ গরম করে রাখবি? অর্ণা আদিত্যর দিকে তাকালো। আদিত্যর চোখের কোণে তখন মিষ্টি একটা প্রশান্তি আর ভালোবাসা। অর্ণার চোখ থেকেও এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই জলে শুধুই স্বস্তি আর আনন্দর ছোঁয়া। অর্ণা মাথা নিচু করে আলতো হেসে বলল, বললাম না, আমি তো এই ক্যাবলাটাকেই ভালোবাসি, খুব ভালোবাসি।
দুপক্ষের বাবা মায়ের হাসি মুখ আর আশীর্বাদের মধ্যে দিয়ে অর্ণা আর আদিত্যর 5 বছরের ভালোবাসার সম্পর্কটি সব বাধা পেরিয়ে অবশেষে এক সুন্দর ও পবিত্র পরিণতির দিকে এগিয়ে চলল। ভালোবাসা ও শিক্ষাকে কোনো দিনই টাকা পয়সা বা পণ দিয়ে পরিমাপ করা যায় না। আত্মসম্মান বিসর্জন দিয়ে বা মা বাবার মাথা নিচু করিয়ে যে সম্পর্কের সূচনা হয়, সেখানে কোনোদিন স্থায়ী সুখ আসতে পারে না। পরের বিরুদ্ধে নিজের আত্মসম্মান ও নীতিতে অটল থাকাই একজন শিক্ষিত মানুষের আসল পরিচয়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।